গল্প আব্বুর বন্ধুর মেয়ে। রাইটে সুন্ডো। গল্প লেখক আম্মু। এই শান্ত আর কত ঘুমাবি ওঠ। আমি আম্মু যাও তো ঘুমাতে দাও। আম্মু এই আজকে না তোর ঢাকা যাওয়ার কথা, কখন যাবি? ওঠ না বাবা। আমি যাবো তো, কিন্তু এখন ঘুমাতে দাও। আম্মু ঘুমা যত ঘুমানোর ঘুমা, আমি চললাম। আম্মু রাগ করে চলে গেল, আমি আবার ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আব্বু আসলো। আব্বু বা নবাবজাদা বা কত আরামে ঘুমিয়ে আছে, আর এখানে আমার ঘুম হারাম করে রেখেছে। এই শান্ত ওঠ, এই শান্ত ওঠ, আমাকে ধাক্কা দিয়ে। আমি ভোরু শান্তিতে একটু ঘুমাতে দেয় না। আরে আব্বু যাও তো। আব্বু আল্লাহ লোকের ছেলেরা পড়াশোনা নিয়ে ব্যস্ত, আর এ কিনা ঘুম নিয়ে ওঠ বলছি। আমি আব্বু তুমি তো বলো জীবনে মানুষের বড় বড় স্বপ্ন দেখা উচিত। আব্বু ঘুম বলি তো কি হয়েছে? আমি ঘুমটাই বেশি ঘুমালে বেশি স্বপ্ন দেখতে পারবো। আব্বু আরে গাধা, আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে বলি নাই, এবার ওঠ, না হলে পানি আনা লাগবে। আমি তার দরকার নাই, এই উঠলাম। আব্বু ঘুম এখন যা, ফ্রেশ হয়ে আয়। আমি ওয়াশরুমে চলে গেলাম। এবার আপনাদের আমার পরিচয় দিয়ে দেয় তো। আমার নাম শান্ত। আমি ইন্টার তৃতীয় বর্ষের ছাত্র, আর আমাকে আমার আব্বু ঢাকায় পাঠাচ্ছে পড়াশোনা করতে। কিন্তু কি জন্য পাঠাচ্ছে তা আমি জানি না। আর আমার আম্মু আব্বু আর আমি, এই নিয়ে আমাদের পরিবার। আমরা থাকি ময়মনসিংহ জেলায়। আব্বু অফিসে কাজ করে, তো গল্পে ফেরা যাক। আম্মু কিরে শান্ত, আর কতক্ষণ লাগবে তোর? তাড়াতাড়ি আয়। আমি এই তো আছি। আম্মু ঘুম আয়। আমি রেডি হয়ে নিচে আসলাম। এসে আমি আব্বুও ঢাকায় না গেলে হয় না। আম্মু কি গো, একটাই ছেলে আমাদের, আর তাকেও দূরে পাঠিয়ে দিচ্ছে? বলছিলাম যে ও এখানে থেকেই পড়াশোনা করুক। আব্বু না হয় না, জানো তোমার ছেলে কি করেছে ওর কলেজের ক্লাসে 2 দিন আগে? স্যার শান্ত, এটা কি ঘুমানোর জায়গা? শান্ত না স্যার, আমি তো আপনার করা চোখ বন্ধ করে শুনছিলাম। স্যার আচ্ছা, তাহলে বাকি কি করছে? শান্ত স্যার ওরা শুধু দেখছে, আমি চোখ বন্ধ করে মন দিয়ে আপনার কথা শুনছি। এই ছিল কাহিনী। শুনছো তোমার ছেলের কাণ্ড এরকম আরো আছে, আর এত চিন্তা করো না, ও ঢাকাতে আমার বন্ধুর বাড়িতে থাকবে, আমি কথা বলে রেখেছি। আম্মু ঠিক আছে, যা ভালো বুঝো তাই করো। আব্বু এই তো খাওয়া ইচ্ছে। আমি শান্তিতে খেতে দিবে না? আসলে আব্বুর সাথে আমি অনেকটা বন্ধুর মতো। আব্বু তুই আর শান্তি, তুই তো 1 নম্বরের আসন্তির ঘর, বিদায় হলে বাঁচি। আমি তোমাকে দেখে মনে যে তুমি আমার আসল বাবা না, হাসপাতালে থেকে আমাকে চুরি করে আনছো। আব্বু চুরি করে আনলেও তোকে জীবনও নিয়ে আসতাম না। এখন খাওয়া হলে তাড়াতাড়ি চল, বাস ছেড়ে দিবে 10টা 30-এ, বাসায় তাড়াতাড়ি। তা না হলে বাস মিস করবে। আম্মু সাবধানে যাস বাবা, আর পৌঁছায় ফোন করিস। আব্বু এই নিয়ে কিছু টাকা রাখ, 5,000 টাকা দিয়ে তোর কাজে লাগবে। আমি আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমি বাস স্ট্যান্ডে এসে বাসের জন্য দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণের মধ্যেই বাস এসে পড়বে, তাই ভাবলাম একটু সিগারেট খাওয়া যাক। আমি সবসময় খাই না, মাঝে সাঝে একটু আধটু খাই আর কি। সিগারেট খাইতে খাইতে বাস এসে পড়েছে, তাই সিগারেট খাওয়া বন্ধ করে গেলাম। বাসে এসে একদম জানালার পাশে সিটটায় বসলাম। আমার পাশের সিটে কেউ আছে নাই, তাই কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। ইতিমধ্যে বাস চলতে শুরু করলো। কিছুক্ষণ পরে মনে হলো আমার পাশে কেউ এসে বসেছে, তাই তাকিয়ে দেখি একটা মেয়ে। আমি ওই দিকে না তাকিয়ে আবার গান শুনতে লাগলাম, কিন্তু কিছুক্ষণ পরে কে যেন আমাকে খোঁচা দিচ্ছে। পাশে তাকিয়ে দেখি মেয়েটি এমন করছে। আমি কি? মেয়েটি কি কি? আমি মানে আমাকে খোঁচা দিচ্ছেন কেন? মেয়েটি তো কি করব? আমি কি করবেন মানে? মেয়েটি মানে আপনার পাশে একটা সুন্দর মেয়ে বসে আছে, কোথায় কথা বলার চেষ্টা করবেন তা না করে গান শুনতে ব্যস্ত। আমি কে সুন্দরী? আপনি হাসালেন। আসলেই মেয়েটি সুন্দর। মেয়েটি কি মিস্টার? আমি আমার নাম শান্ত। মেয়েটি সে যাই হোক, আপনি জানেন আমার কলেজে কত ছেলে আমার পেছনে পড়ে আছে, আর আপনি বলেন আমি সুন্দরী না। আমি
আপনার কলেজের ছেলেদের হয়তো চোখে সমস্যা আছে। মেয়েটি, এই যে আপনি শান্ত নাকি কান্ত, আপনি কিন্তু এবার একটু বেশি বলছেন, রেগে বলল। আমি, আরে আমি তো মজা করে বললাম, কিছু মনে করেন না সরি। মেয়েটি, আরে আমিও তো মজা করছিলাম, হাসতে হাসতে বলল। আমি, আপনার হাসিটা সুন্দর। মেয়েটি, একটু আগে যে বললেন আমি সুন্দর না। আমি, আরে ওটা আমি মজা করে বলছিলাম। মেয়েটি, আচ্ছা ঠিক আছে, তা আপনি কোথায় যাচ্ছেন? আমি, ঢাকা। আর আপনি? মেয়েটি, আমিও তো ঢাকা যাচ্ছি, তো কি জন্য যাচ্ছেন জানতে পারি কি? আমি, আমি পড়াশোনা করতে যাচ্ছি। আর আপনি? মেয়েটি, আমার বাসা ঢাকা, তাই বাসায় যাচ্ছি। আমি, ও আপনার তো নামই জানা হলো, তা আপনার নাম কি? মেয়েটি, আমার নাম? মেয়েটি, আমার নাম মায়া। এভাবে গল্প করতে করতে পৌঁছে গেলাম ঢাকা। দেখেই বোঝা যাচ্ছে ব্যস্ত শহর, এখানে কেউ থেমে নেই, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। তো মায়াকে বিদায় জানিয়ে আব্বুর বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আব্বুর যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা অনুযায়ী চললাম একটা রিক্সা নিয়ে। রিক্সাওয়ালা একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়িলেন। রিক্সা থেকে নেমে বাড়ির ভেতরে যাব, তখন দারোয়ান আটকালো। দারোয়ান, এই থামেন, কাকে চাই? আমি, আমি রায়হান আঙ্কেল, আব্বুর বন্ধুর নাম, এর সাথে দেখা করতে এসেছি। দারোয়ান, আচ্ছা একটু দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসি। আমি, ঠিক আছে। দারোয়ান চলে গেল। আমি মনে মনে, বাহ, বাড়িটা তো বেশ বড়, মনে আঙ্কেল বেশ বড় লোক। কিছুক্ষণ পর দারোয়ান আসলো। দারোয়ান, যান স্যার, আপনার জন্য অপেক্ষা করছে। আমি চলে গেলাম। দেখি এক মাঝ বয়সে একটা লোক আর পাশে একটা মেয়ে বসে টিভি দেখছে। দেখে মনে হয় আমার সম বয়সের হবে। আমি গিয়ে আঙ্কেলকে সালাম দিলাম। আমি, আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, ওয়ালাইকুম সালাম। তুমি মনির, আমার আব্বুর নাম, এর ছেলে তাই না? আমি, জি। আঙ্কেল, তো আসতে কোনো অসুবিধা হয় নাই তো? আমি, না, কোনো অসুবিধা হয় নাই। আঙ্কেল, তোমার আব্বুর সাথে আমার কথা হয়েছে, তুমি যতদিন চাও ততদিন থাকতে পারো। এর মধ্যে একজন মহিলা আসলো। আন্টি, তুমিও না, বেচারা এত দূর থেকে আসলো, একটু রেস্ট নিতে তো দেও। আঙ্কেল, ও হ্যাঁ, তা তো ভুলেই গেছি, তো তুমি এখন রেস্ট নাও। আন্টি, উপরের বাম পাশের রুমটা তোমারটা, তোমার নামিতে জানা হলো না, তোমার নাম কি? আমি, আমার নাম শান্ত। আঙ্কেল, ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও, পড়ো তো, তোমার সাথে কথা হবে, যাও। আমি চলে আসার সময় ওই টিভি দেখা মেয়েটি কেমন করে তাকাতে দেখলাম। মনে হয় আমি এসেছি এতদিনই কেমন বিরক্তি বোধ করছে। আমি ওই রুমে গিয়ে জিনিসপত্র রেখে একটু রেস্ট নিলাম, তখন আম্মু ফোন করলো। আমি, আসসালামু আলাইকুম, কেমন আছো আম্মু? আম্মু, ওয়ালাইকুম সালাম, ভালো। তুই ওখানে ভালোভাবে পৌঁছে গেছিস তো? আমি, হ্যাঁ আম্মু, আমি ভালোভাবে পৌঁছে গেছি। আম্মু, আচ্ছা তাহলে রাখছি, তুই এখন একটু রেস্ট নিয়ে, অনেক পথ জার্নি করেছিস। আমি, আচ্ছা আম্মু, ভালো থেকো, বাই। আম্মু, তুইও ভালো থাকিস, আচ্ছা রাখছি, বাই। তারপর দিলাম এক ঘুম। এক ঘুমে বিকাল। তারপর কিছুক্ষণ গল্প লিখলাম। লিখতে লিখতে রাত হয়ে গেছে, বুঝতে পারিনি। এর মধ্যে আন্টি ডেকে গেলেন খাবার খাওয়ার জন্য। আমি নিচে গিয়ে দেখি সবাই আছে, আমার জন্য মনে হয় অপেক্ষা করছিল। আঙ্কেল, শান্ত, এসো বসো, একসাথে খাবার খাই। আমি, জি আঙ্কেল। আঙ্কেল, এনি কে? মেয়ের দিকে দেখিয়ে। আঙ্কেল, ও হচ্ছে আমার একমাত্র আদরের মেয়ে রুহি। আমি, হাই, আমি শান্ত। রুহি চুপচাপ খাবার খাচ্ছে। আন্টি, রুহি, শান্ত তোমার সাথে কথা বলছে, তুমি চুপ করে আছো। রুহি, আম্মু, আমি এনাকে চিনি না, জানি কথা কেন বলবো? আন্টি, রুহি, এবার কিন্তু মার খাবি। কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় তা ভুলে গেছিস। রুহি খাওয়ার টেবিল থেকে উঠে গেল। আন্টি, দেখছে দিন দিন আদরে আদরে বাদর হচ্ছে তোমার মেয়ে। আঙ্কেল, ও এখনো ছোট, পড়ে ঠিক হয়ে যাবে। আন্টি, দেখা যাবে, তুমি কিছু মনে করো না, বাবা ও একটু এমনি। আঙ্কেল, হ্যাঁ শান্ত, খাবার খেয়ে নাও।
আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম আর ওইদিকে আন্টি আঙ্কেলকে বলছেন, আন্টি, তোমার মেয়ে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আঙ্কেল, দেখলাম তো, কিন্তু আমি কি করব? আন্টি, কি করবে মানে? শান্ত আমাদের এখানে অতিথি আর ওর কি ব্যবহার করলো? আঙ্কেল, কি করব? তুমি তো জানো ও একটু রাগী আর জেদি, আর তারপরে ও আমাদের একমাত্র মেয়ে, তুমি বলো ওকে কিভাবে শাসন করি? আন্টি, ওই নিয়ে পড়ে থাকে, আমি গেলাম। আন্টি চলে গেল আর আঙ্কেল ভাবছে। আঙ্কেল মনে মনে, কে আছে যে আমার এই জেদি মেয়েটাকে সামলাতে পারবে? তারপর আঙ্কেল আন্টি ঘুমিয়ে গেল। সকালে ঘুমিয়েছিলাম, তখন মনে হলো কেউ ডাকছে, তাই চোখ খুলে দেখি রুহি। রুহি, আপনাকে নিচে খেতে ডাকছে, মুখে বিরক্তি ছাপ নিয়ে। আমি, ঠিক আছে আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। রুহি, তাড়াতাড়ি আছেন? আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, গিয়ে দেখি সবাই অপেক্ষা করছে। আমি নিচে যেতেই আন্টি বলল, আন্টি, আছো বাবা, খেয়ে নাও, তারপর কলেজে যেও। রুটির দিকে তাকিয়ে দেখি সে খেতে ব্যস্ত। আমি খেতে বসলাম আর আন্টি আমাকে এটা ওটা এগিয়ে দিচ্ছে, মনে হয় ওনার কে ছেলে না হওয়ায় আমাকে তার ছেলের মতো দেখছেন। তখন আঙ্কেল, শান্ত, তুমি আর রুহি যেহেতু একই ক্লাসে পড়ো, তাই তোমাকে রুহির কলেজে ভর্তি করেছি, তোমার কোনো আপত্তি থাকলে বলতে পারো। আমি, না আঙ্কেল, আমার কোনো আপত্তি নেই। আঙ্কেল, তা বেশ, তাহলে তুমি আর রুহি একসাথে যেও। রুহি, আমি কোনো অচেনা ছেলের সাথে যেতে পারবো না। আন্টি, রুহি, এবার কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করছো। রুহি, আমি বুঝলাম না তুমি এই অপরিচিত ছেলেকে নিয়ে এত চিন্তা করছো কেন? আন্টি, শান্ত কোনো অপরিচিত ছেলে না, ও আমার ছেলের মতো, আর তুমি ওর এমন বিহেভ করতে পারো না। রুহি, তোমারা তা ভাবার ভেবো, আমি চললাম। রুহি চলে গেল আর ভাবছে। রুহি মনে মনে, এই একটা খাতের জন্য আম্মু আমাকে বকা দিল, ছাড়বো না আমি ওকে। আর এইদিকে আঙ্কেল, আমি আর এই মেয়েকে নিয়ে পারলাম না, কিছু মনে করো না, শান্ত ও একটু রাগী। আমি, না আঙ্কেল, কিছু মনে করি না, আর এমনি একটা অপরিচিত ছেলে হঠাৎ করে বাড়িতে থাকতে আসলে তাই এমন করছে আঙ্কেল, আমি বুঝতে পারছি। আন্টি, না তুমি কোনো অপরিচিত ছেলে না, তুমি আমার ছেলের মতোই। আঙ্কেল, আচ্ছা চলো, আমি তোমাকে তোমার কলেজে পৌঁছে দিয়েছি। আমি, ঠিক আছে আঙ্কেল। আমাকে আঙ্কেল কলেজে পৌঁছে দিয়ে তিনি তার অফিসে চলে গেলেন, আর বলে রাখি আঙ্কেলের নিজস্ব ব্যবসা আছে এবং ঢাকা শহরে একজন নামকরা ব্যবসায়ী। আমি কলেজের ভেতরে গেলাম, গিয়ে দেখি রুহি আর কয়েকটা মেয়ে একসাথে বসে আছে, আর রুহি আর বাকি মেয়েগুলো জিন্স আর শার্ট পরে আছে। আমি ক্লাসে চলে গেলাম, ক্লাসে এসে পিছনের সিটে বসে পড়লাম। কিছুক্ষণ কেউ একজন বলল অচেনা কণ্ঠে, আরে তুমি এখানে? ওপরে তাকিয়ে দেখি, আরে এত মায়া বাসে, যার সাথে এসেছিলাম। আমি, আরে তুমি এখানে? মায়া, আগে বলো তুমি এখানে কি করছো? আমি, আমি আজই এই কলেজে ভর্তি হয়েছি। আর তুমি? মায়া, আমি তো এই কলেজেই পড়ি। আমি, যাক, একটা বন্ধু পাওয়া তো গেল। মায়া, সেদিন তোমার মোবাইল নাম্বারটা নিতে ভুলে গেছিলাম। আমি আর মায়া গল্প করতে লাগলাম। গল্প করতে করতে মায়ের সাথে ওর আরো কিছু বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিল। তারা হলো নিলয়, মাহিম, নুসরাত, নীলিমা আর আরোহী। তারপর ক্লাসে স্যার আসলো। এসে, স্যার, গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? সবাই, গুড মর্নিং স্যার, আমরা সবাই ভালো আছি। স্যার, ভালো থাকলে ভালো, তো মূল কথায় আসি, তোমাদের মধ্যে শান্তকে? আমি, জি আমি স্যার, দাঁড়িয়ে বললাম। স্যার, ঠিক আছে, তুমি সামনে এসে পরিচয় দাও। আমি সামনে গিয়ে বললাম, আমি, আমার নাম শান্ত, আমি আজই নতুন ভর্তি হয়েছি, আশা করি আমি তোমাদের ভালো বন্ধু হতে পারবো। স্যার, গুড, তোমরা সবাই শান্তকে সাহায্য করবে? সবাই, জি স্যার। স্যার, ঠিক আছে শান্ত, তুমি গিয়ে তোমার সিটে বসো, আর সবাই তোমরা নিজেদের পড়া বের করো। আমি আমার জায়গায় চলে আসলাম। মানে আমি আর মায়া একসাথে বসে আছি, আর মায়া আমাকে অনেক কিছু বুঝিয়ে দিল। কিন্তু রুহিকে ক্লাসে দেখলাম না, মনে হয় ও ক্লাসে আছে নাই। এভাবে 3টা ক্লাস করে আমরা কম্পাসে চলে আসলাম। এসে দেখি রুহি একটা ছেলের সাথে কথা বলছে, বলতে গেলে খুবই ক্লোজ ভাবে কথা বলছে, হয়তো বিএফ হবে। আমি ওর দিকে তাকিয়ে আছি। তখন মায়া,
কিরে তুই বন্ধুত্বের জন্য রুহির দিকে তাকিয়ে আছিস কেন? নীলিমা, ক্রাশ খেলি নাকি? মাহিম, শান্ত যাই খাস কিন্তু ওর থেকে একটু দূরে থাকিস। আমি, বুঝলাম না কেন? আরোহী, কারণ ও একটা গুন্ডি টাইপের এবং অহংকারী। নিলয়, অহংকারী এর হবে না বড়লোক বাপের একমাত্র মেয়ে। আমি, বুঝলাম কিন্তু ওর পাশে ছেলেটাকে বিএফ নাকি? মায়া, ধরতে গেলে তাই কিন্তু ছেলেটা ভালো না, ও রুহি মতো আরো অনেক মেয়েদের সাথে প্রেম করে এবং পরে যখন ওর চাহিদা মিটে যায় তখন ওই মেয়েকে রাস্তায় ফেলে দেয়। আমি, কি এত খারাপ? মায়া, কিন্তু তুই ওর বিষয়ে এত জানতে চাচ্ছিস কেন রে? আমি, আরে তোকে আমি বলছিলাম না যে আমি এখানে আমার আব্বুর বন্ধুর বাড়িতে থাকবো, তো রুহি আঙ্কেলের মেয়ে তাই। নুসরাত, শান্ত সাবধানে থাকিস কিন্তু। মায়া, আচ্ছা তো তুই কি এর ক্লাস করবি? আমাকে উদ্দেশ্য করে। আমি, না চল বাড়ি আই। আমি আঙ্কেলের বাসায় যাচ্ছি তখন দেখি রুহি আর ওর বিএফ বাইকে করে হয়তো কোথাও যাচ্ছে, তো একটা রিক্সা নিয়ে ওদের পিছু করলাম, দেখি ওরা পার্কে গেল, আমি তাড়াতাড়ি রিক্সার টাকা দিয়ে পার্কের ভেতরে গেলাম। আমি, মনে মনে, কিরে কোথায় গেল? একটু খোঁজাখুঁজির পরে ওকে পেলাম, আরে আমি কি দেখি! আমি ভেবেছিলাম রুহি হয়তো রাগী, জেদি, অহংকারী হবে, কিন্তু এত এর থেকে খারাপ পর্যায়ে দেখি রুহি আর রুহির বিএফ একে অপরকে কিস করার চেষ্টা করছে। না, আমাকে একটা কিছু করতে হবে, না হলে আঙ্কেলের মান সম্মান সব শেষ। কি করি, আগে এর একটা ছবি তুলে নিই। তারপর আওয়াজ নকল করে। আমি, এখানে কোনো কিস করার জায়গা না। দেখি ওরা নিজেদের ঠিক করে নিল, আর রুহির কাছে থেকে ওর বিএফ কিছু টাকা নিল, তারপর তারা চলে গেল, আমি বাসায় চলে আসলাম। আমি, মনে মনে, একটা মেয়ে কিভাবে এসব করতে পারে? রুহিকে নিয়ে আমার মনে একটা ঘৃণা জন্ম নিয়েছে। তারপর বাসায় চলে আসলাম, তখন আন্টি বলল, আন্টি, শান্ত তোমার আসতে এত দেরি হলো কেন? রুহি তো সেই কখন চলে এসেছে। রুহি, দেখ প্রথম দিনই জিএফ নিয়ে ঘুরতে গিয়েছিল। আমি, মনে মনে, আমি আপনার মতো এত নীচ না। আমি, না মানে আন্টি, আসলে কলেজে আজ প্রথম দিন, তাই সবার সাথে পরিচয় হতে হতে একটু দেরি হয়ে গেল আর কি। আন্টি, আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আছো, আমি খাবার দিই। আমি, ঠিক আছে। ফ্রেশ হয়ে খেয়ে রুমে আসলাম, এসে দেখি আম্মু ফোন দিল, তো আম্মুর সাথে কিছুক্ষণ কথা বললাম, কথা বলে ঘুম দেবো, তো আবার ফোন আর দেখি শান্তিতে ঘুমাতে পারবো না, দেখি মায়া ফোন দিচ্ছে। মায়া, কিরে এত কার সাথে কথা বলিস? মেয়ে তোকে পাওয়া যায় না। আমি, আরে আম্মুর সাথে কথা বলছিলাম। মায়া, বুঝি আম্মু নাকি জিএফ বুঝি? আমি, আরে না, আম্মুর সাথে। মায়া, আচ্ছা বাদ দে, তুই বিকালে নীলিমার বাসায় চলে আসিস। আমি, কিন্তু কেন? মায়া, কারণ আজ ওর ডাউনলোডিং ডে, মানে আজ ওর জন্মদিন, চলে আসিস। আমি, আচ্ছা বুঝলাম, কিন্তু আমি তো ওর বাসা চিনি না। মায়া, ঠিক আছে, আমি নিলয়কে বলে দিচ্ছি, ও তোকে নিয়ে আসবে, ও তোর আঙ্কেলের বাসা চেনে। আমি, ঠিক আছে, আর কিছু? মায়া, ওকে বাই। আমি, ওকে বাই। আমি দিলাম এক ঘুম, আর বিকালে আন্টি বলে নিলয়ের সঙ্গে নীলিমার বাসায় চলে গেলাম। বা ভালো তো আয়োজন করছে। নীলিমা, তা তোদের আসতে এতক্ষণ লাগে? আমি, নিলয়ই তো বাইক ঠিক করে চালাতে পারে না। নিলয়, ওই শালা আমি ঠিক করেই বাইক চালাই, তুই আসতে লেট করছিস, মেয়েদের মতো সাজা লাগে আবার। আমি, কই সাজলাম? নীলিমা, ওই থামো কিন্তু, শান্ত তোকে অনেক সুন্দর লাগছে রে। আমি, হয়েছে, চল ভেতরে। মায়া, এই তোরা আসবি নাকি আবার যাবি? আমি, হ্যাঁ রে বাবা, চল। সবাই মিলে নীলিমার জন্মদিন পালন করে যে যার মতো চালে গেলাম, কিন্তু আমি একাই আসলাম। নিলয়ের সাথে না অনেলোর করলো, কিন্তু না ভাবলাম একই যাই, কিন্তু দেখলাম রুহির বিয়ে আর একটা মেয়ের সঙ্গে বাইকে করে যাচ্ছে। আমি, মনে মনে, এই ছেলে দেখছি নতুন নতুন মেয়ে নিয়ে ঘুরে, না এই ছেলে রুহি ঠকিয়ে আঙ্কেল এই সব কিছু কেড়ে নিতে পারে, ওর পিছনে দেখি কোথায় যায়। আমি ওর পিছু করতে থাকি, একটা রেস্টুরেন্টে এসে ওরা বসলো, আমি একদম ওর পাশে টেবিলে বসলাম আর লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে থাকলাম, আর ওইদিকে ওরা কথা বলছে। নীলা, তুমি আমাকে কবে বিয়ে করবে? মেয়েটির নাম
রিহান, আমি তো বললাম আমাকে একটু সময় দাও। রিহান রুহির বিএফ। নীলা, আর কত সময় লাগবে তোমার? দেখো রিহান আমার বাড়ি থেকে বিয়ে চাপ দিচ্ছে। রিহান, তো বিয়ে করে নাও। নীলা, বিয়ে করে নিব মানে তুমি না আমাকে ভালোবাসো? রিহান, ভালোবাসা? আরে ওটা তো শুধু টাপম পাস ছিল, এটাকে তুমি ভালোবাসা বলো? নীলা, কি বলছো এগুলা? দেখ, মজা করো না। রিহান, আমি তো মজা করছি না। নীলা, দেখ তোমার আর আমার শারীরিক মেলামেশা হয়েছে আর এখন তোমার সন্তান আমার পেটে আর তুমি আমাকে বলছো তুমি আমাকে বিয়ে করবে না। রিহান, আর এটা তো অনেক সাধারণ ব্যাপার, তুমি এটাকে এত বড় করছো কেন? নীলা, এটা সাধারণ ব্যাপার, এটা একটা মেয়ের জন্য কোনোভাবেই সাধারণ হতে পারে না। আমার পরিবারের মান সম্মান সব শেষ হয়ে যাবে, দয়া করে এমনটা করো না। কান্না করতে করতে। রিহান, একদম নেকা কান্না কাঁদবি না। আর কি এমন হয়েছে? শুধু এই বাচ্চা, তাই তো এই বাচ্চা নষ্ট করে দে। নীলা, ছি ছি রিহান, তুমি যে এতটা চরিত্রহীন, আগে জানলে তোমার সাথে সম্পর্ক রাখতাম না। রিহান, কাকে চরিত্রহীন বলিস? তুই তো চরিত্রহীন, বিয়ের আগে এসব করে এখন আমাকে চরিত্রহীন বলছিস? আর তোর সাথে শুধু তোর টাইম পাস করার জন্য তোকে ভালোবেসেছি, তাই আর কোনোদিন তুই আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখবি না, বুঝলি? রিহান চলে গেল। নীলা, রিহান রিহান ইকনো, কান্না করছে। আজ নিজের দোষে নিয়তি আমার সাথে এমনটা করলো। তারপর নীলাও চলে গেল আর আমি আমি মনে মনে, এই রিহান তো একদম খারাপ, নীলার মতো রুহির সাথেও এমন করতে পারে না। আমি এই ভিডিও নিয়ে সোজা আঙ্কেলের বাসায় চলে আসলাম। এসে আমি, আন্টি রুহি কোথায়? আন্টি, ও মনে হয় ওর রুমে আছে। কেন? আমি, না এমনি ওর কাছে থেকে কিছু নোট লাগবে তাই আর কি। আন্টি, ও তো ওর রুমে, যাও। আমি রুহি রুমে আসলাম। এসে রুহি, এই ওর রুমে আসতে অনুমতি লাগে জানিস না নাকি? আমি, ও সরি। রুহি, তো বল কি জন্য এখানে এসেছিস? আমি, রুহি, তুমি যে তোমার বিয়ে রিহানকে এত ভালোবাসো, কিন্তু তুমি এটা জানো না যে রিহান একটা বাজে ছেলে, ও একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল আর এখন যখন ওই মেয়েটার সন্তান তখন তাকে ছেড়ে চলে গেছে। রুহি, ও তাই আর কি জানো? শান্তভাবে। আমি, হ্যাঁ, আর এইসব কিছুর আমি ভিডি। আমি আর কিছু বলতাম তার আগে রুহি রুহি ঠাস 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 করে চারটা চড় মারলো। কুত্তার, তুই কি করছিস? তোর সাহস কি করে হয় রিহানের সম্পর্কে খারাপ কিছু বলার? ছোটলোক, তোকে এই বাড়িতে থাকতে দিচ্ছি আর তুই আমার রিহানের সম্পর্কে কি বললি চলে তা আমার সামনে থেকে? একবারে বলল। আমি চুপ করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি তখন। রুহি, কি হলো? তুই যাবি? আমি তোকে বের করে দেব। আমি মাথা নিচু করে চলে আসলাম, তখন নিচে থেকে আন্টি আসলো আর এসে, আন্টি, কি হয়েছে? শান্ত, রুহি এমন করে চিৎকার করছিল। আমি, কিছু না আন্টি, রুহি ওর কোনো বান্ধবীকে ফোনে বকাবকি করছিল। আন্টি, এই মেয়েকে নিয়ে পারলাম না, কি করে না। আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি, ঠিক আছে। আমি রুমে চলে আসলাম। এসে আমি মনে মনে, আমি এত রুহিকে নিয়ে ভাবছি কেন? ওর যা ইচ্ছা করুক, আমি কিছু বলবো না। নিহাত আন্টি আঙ্কেল আমাকে এত বিশ্বাস করে, না হলে বলতাম না। আমি ফ্রেশ হতে চলে যাই আর ওইদিকে রুহি ভাবছে। রুহি মনে মনে, শান্ততা বলল, তা কি সত্যি? এমনিও আমার বান্ধবীরাও তো রিহানকে অন্য মেয়েদের সাথে দেখছে, তো কিনা তা কি করে হয় মাথায় কাজ করছে না। ও হ্যাঁ, শান্তর কাছে ভিডিও আছে, বললো না, এ ব্যাপারে খোঁজ নিতে হবে। তারপর রুহি আমার রুমে আছে আর দেখলো রুমে কেউ নাই, তাই চলে তখন টেবিলে থাকা আমার মোবাইলের দিকে নজর পড়ে, তাই ফোনটা নিয়ে দেখে লক করা নাই, তাই ভিডিও খুঁজতে থাকে এবং ভিডিওটি পেয়ে আর তার ফোনে তাড়াতাড়ি করে ভিডিওটি নিয়ে নেই। আমি ফ্রেশ হয়ে বের হব, তখন রুহি তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে গেল আর এই দিকে আমি মনে মনে, রুমে মনে হলো কেউ এসেছিল। আর ওইদিকে রুহি রুমে গিয়ে ভিডিওটা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। রুহি মনে মনে জানে আমি এত ভালোবাসলাম আর সে এত নিচ মনের মানুষ। রুহি কান্না করছে আর রেগে আছে। তখন রিহান ফোন করে। তখন রিহান, হ্যালো বাবু, কি করো? রুহি, এই তো তোর না মানে তোমার কথা ভাবি গো। রেগে দাঁতের ওপর দাঁত রেখে। রিহান, কি হয়েছে বাবু? তোমার আওয়াজ এমন লাগছে কেন? রুহি, কই না তো, তোমার মনের ভুল। রিহান, হতে পারে, জানে তোমাকে এখন খুব মিস করছি।
রুহি, ওরে আমার বাবুটা, রাগকে কন্ট্রোল করে। রিহান, তুমি কি এখন আসতে পারবে? রুহি, ঠিক আছে আছি। মনে আজ তোকে দেখাবো রুহি কি জিনিস, তুই ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছিস। রিহান, তোমাকে আমি একটা ঠিকানা দিচ্ছি, ওই জায়গায় চলে আসো। রুহি, ঠিক আছে আছি আমি। রুহি রেগে কিছু না ভেবেই বাড়ি থেকে বের হয়ে গেল। তখন আন্টি, আন্টি, ওই রুহি তুই এখন কোথায় যাচ্ছিস? রুহি, বান্ধবীর বাসায় নোট নিতে। আন্টি, তোর আব্বুকে বলে। আন্টি কিছু বলার আগেই রুহি বাড়ি থেকে বের হয়ে গেল। আর ওইদিকে রিহান আর তার বন্ধুদের নিয়ে কথা বলছে। তার মোট 3 জন আছে। আকাশ, কিরে কখন আসবে মালটা? ইমন, তা দেখতে রে ভাই, আর ধৈর্য ধরতে পারছি না। রিহান, আরে আস্তে আস্তে আসতে তো সময় লাগবে, আসলে আগে আমি কাজ সেরে নি। আকাশ, ওই শালা আমাদের ভুলে যাস না, আমাদের তো মধু খাওয়ার অধিকার। রিহান, পাবি পাবি, আমি মধু খেয়ে নি, তারপর তোদের সিরিয়াল আছে। ইমন, যাই বলিস মাল সেই। রিহান, তাই তো আর ধৈর্য ধরতে পারছি না। এইদিকে আমি মোবাইলে গেম খেলছি, তখন নিলয় ফোন করলো। নিলয়, হ্যালো শান্ত, কই তুই? আমি, এই তো বাড়িতে। কেন আজকে তোর ডাউনলোডিং ডে নাকি? হাহা। নিলয়, আরে না, বিকাল এখন, চল 3 জন মিলে বাইরে একটু আড্ডা দেয়। শান্ত, ঘুম দেওয়া যায় কিন্তু 3 জন কে? নিলয়, আমি, তুই, আর মাহিম। শান্ত, ঠিক আছে, কোথায় আসতে হবে? নিলয়, না তোকে আসতে হবে, তুই কিছু এখনো চিনিস না, আমরা তোর আঙ্কেলের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমি, ঠিক আছে আসছি। আমি বাড়ি থেকে বের হব তখন। আঙ্কেল, কোথায় যাচ্ছ শান্ত? আমি, না মানে আঙ্কেল, এই বন্ধুর বাড়ি একটু কাজ আছে। হঠাৎ আন্টি, কি গো, একটু আগে রুহিও বাইরে গেল, এখন তুমিও বাইরে যাচ্ছ? আঙ্কেল, দেখো হয়তো কোনোর বান্ধবীর বাসায় গেছে, তুমি যাও শান্ত। আমি, ঠিক আছে। আন্টি, রুহিকে যদি কোথাও পাও তাহলে সাথে নিয়ে এসো। আমি, ঠিক আছে, নিয়ে আছে, এখন আছি। আমি বাইরে চলে দেখি নিলয় আর মাহিম দাঁড়িয়ে আছে, তো ওদের সাথে একটু আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম তখন। আমি, এই নিলয়, তুই কোনো আওয়াজ শুনলি না? নিলয়, কই না তো, হয়তো তোর মনের ভুল। মেয়েটি, বাঁচো বাঁচো। মাহিম, না রে নিলয়, শান্ত ঠিক বলছে, আওয়াজ তো আসছে। আমি, মনে হয় ওই দিক থেকে আসছি, চল দেখে আসি। নিলয়, এই আমার ভয় করছে, চল চলে যাই। আমি, এই মাহিম, এই ভীতুটাকে এখানে ফেলে চল, আমরা দেখে আছি। মাহিম, চল তুই থাক, শালা ভিতর ডিম। নিলয়, ঠিক আছে, চললে বাবা। আমি, চল। আমরা ওই আওয়াজ শুনতে শুনতে একটা গলিতে ঢুকে পড়লাম। আশেপাশে কেউ নেই, আমরা ভেতরে দেখি 3 জন ছেলে একটা মেয়ের সাথে জোরাজুরি করার চেষ্টা করছে। আমি, এই কি হচ্ছে এখানে? তখন হঠাৎ করে কেউ ক্ষোভ করে আমাকে জড়িয়ে ধরলো। মেয়েটি আর কেউ না, এত রুহিয়ার ছেলেটা রিহান। রিহান, এই তোদের এখানে কি, চলে যায় এখান থেকে। মাহিম, না গেলে কি করবি? রিহান, আচ্ছা রাগিস না, তোদের জন্য একটা অফার আছে, তুই আমাদের দলে চলে আয়, দেখবি খুব মজা পাবি। আমি রুহির দিকে তাকিয়ে দেখি ও ভয়ে আমাকে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে আছে। আমি, আমরা তোদের মতো জানোয়ার না। এটা বলে নিলয় মাহিম ওদের মারতে লাগলো আর আমি পুলিশকে ডাকলাম। কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আছে। ততক্ষণে রিহানের বাকি 2 বন্ধু পালিয়ে যায় আর নিলয়, মাহিম ওকে প্রায় আধমরা করে ফেলেছে। তারপর পুলিশ ওকে নিয়ে গেল। আমি রুহিকে বাড়িতে নিয়ে আসি, কিন্তু রুহি এতটাই ভয় পেয়েছে যে আমাকে এক মুহূর্ত ছাড়ছে। আমি, রুহি দেখো, সব ঠিক হয়ে গেছে, ওদের পুলিশ ধরে নিয়ে গেছে। তারপর রুহি আমার কাছে থেকে নিজেকে ছাড়িয়ে। রুহি, অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, আজ যদি তুমি না আসতে তাহলে, বলেই কান্না করতে থাকলো। অবাক হলাম, এই প্রথম রুহি আমাকে তুমি করে বলল। নিলয়, শান্ত, তুই রুহিকে নিয়ে বাসায় যা, কাল কলেজে দেখা হবে। আমি, আচ্ছা ঠিক আছে, বাই। নিলয় আর মাহিম চলে গেল। আমি রুহিকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে আন্টি, আন্টি, কিরে রুহি, তুই তাড়াতাড়ি কোথায় গিয়েছিলি?
রুহি, এই বান্ধবীর বাসায়। আঙ্কেল, এরপর এত রাতে আর কোনোদিন যেন বাইরে যেতে না দেখি। রুহি, ঠিক আছে আব্বু। রুহি উপরে চলে গেল। আন্টি, আরে শান্ত, তুমি রুহিকে কোথায় পেলে? আমি আমি বাসায় আসছিলাম, তখন সেও আসছিল, তাই একসাথেই চলে আসলাম। আঙ্কেল, ঘুম ভালো করছো, এসো খাবার খেয়ে নাও আর রুহিকে গিয়ে ডেকে নিয়ে আছো, আন্টিকে উদ্দেশ্য করে। আন্টি রুহিকে ডাকতে গেল। আমি, না মানে আঙ্কেল, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। আঙ্কেল, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রুমে যাও। আমি, জি আঙ্কেল। আন্টি এসে বলল, আন্টি, রুহি খাবে, ও ওর বান্ধবীর বাসায় খেয়ে এসেছে। ঠিক আছে, তারপর আমি আঙ্কেল আন্টি ঘুমিয়ে গেলাম। আর ওইদিকে রুহির সাথে রিহানের কি কথা হয়েছে? ওখানে যাওয়ার পর রিহান তার দুই বন্ধুকে লুকিয়ে পড়তে বলল। তারা লুকিয়ে পড়ল। রুহি গিয়ে সোজা রিহানকে ঠাস 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 করে 4টা থাপ্পড় মারলো। আর রুহি, কুত্তা ছোটলোক জানোয়ার, তুই মেয়ে এত খারাপ, আগে জানলে আমি তোর সাথে কোনো প্রকার সম্পর্ক রাখতাম না। রিহান, এইসব কি বলছো রুহি, আমি কি করেছি? রুহি, কি করেছিস তাই না, এই দেখ ভিডিওটা দেখিয়ে। রিহান, ও যখন জেনেই গেছিস, তো এখন তোকে এখান থেকে কে ফিরিয়ে নিয়ে যায় দেখি। রুহি, আমি এখনই পুলিশকে ফোন করব। রিহান রুহির হাত ধরে। রিহান, এই আকাশ ইমন, তোরা কই গেলি, তাড়াতাড়ি আয় আর ওকে দেখি কে বাঁচায়। রুহি, দেখ রিহান, এমনটা করো না, বাঁচাও বাঁচাও। তারপর কি হলো তা তো আপনারা জানেনই। সকালে ঘুমে 6 না 5টা হবে মনে হলো, কেউ আমার রুমে এলো। একটু চোখ খুলে দেখি আমি অবাক, এত রুহি, আমি চুপচাপ ঘুমের ভান করে শুয়ে আছি, রুহি এসে আমার মাথায় পাশে বসলো। রুহি, শান্ত, যখন তুমি প্রথম এই বাড়িতে এলে, তখন আমি খুব রেগে গেলাম তোমার উপর আর আমার আব্বু আম্মুর উপর, যে বাসায় যে একটা মেয়ে আছে তবুও কেন একটা ছেলেকে থাকতে দেয়, তার উপর আবার তোমার এত বিশ্বাস করে তোমার সাথে খারাপ ব্যবহার করার কারণে। আম্মু আমাকে বকা দিয়েছিল, তখন তোমার উপর আমার রাগ দ্বিগুণ বেড়ে গেল, কিন্তু যখন তুমি আমাকে ওই রিহানের হাত থেকে আমাকে বাঁচালে, তখন আমি বুঝলাম আম্মু আব্বু তোমাকে এত বিশ্বাস করে কি জন্য। এইটুকু এক নিঃশ্বাসে বলে থামলো। আবার বলতে শুরু করলো, রুহি, আমার খারাপ ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিও, আমি টাকার জন্য কিছুটা অহংকারী হয়ে গিয়েছিলাম, তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে আবার আগের রুহি করার জন্য আমি আজ থেকে কারোর সাথে বাজে আচরণ করবে না। আমার মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে চলে গেল। আমি মনে মনে, না রুহি, দেখছি নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। আমি আবার ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আন্টি আঙ্কেলকে বলে কলেজে চলে আসলাম। মায়া, বাহ, আজ তো তুই পুরো হিরো লাগছিস। নুসরাত, শান্ত, তোকে কিন্তু দারুণ লাগছে। মাহিম, দেখ মনে হয় প্রেমে টেমে পড়েস নাকি। আমি, আরে না। নিলয়, কিরে শান্ত, রুহি এইদিকে আসছে কেন? আমি পিছনে দেখি রুহি এই দিকেই আসছে, আমরা সবাই এক আম গাছের নিচে বসে আড্ডা দিচ্ছি, রুহি সোজা এসে আমার সামনে দাঁড়িয়ে। রুহি, এই শান্ত আমাকে না নিয়েই কলেজে চলে আসলে? আমি একটু অবাক হলাম। আমি, কিন্তু তুমি তো সেদিন বললে আমার সাথে তুমি যাবা না। রুহি, সেদিনের কথা ভুলে যাও, এখন থেকে আমি আর তুমি একসাথে কলেজে আসবো। নীলিমা, কি ব্যাপার রুহি, আজ হঠাৎ এত ভালো ব্যবহার করছো যে? নিলয় আর মাহিম বুঝতে পারলেও কেন রুহি এত ভালো হলো। নিলয়, এই নীলিমা থামো, রুহি তুমি কিছু মনে করো না। রুহি, আসলে তোমাদের আমার আগের ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত, আমাকে তোমরা ক্ষমা করে দিও। মায়া, ঠিক আছে, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছে এটাই অনেক। রুহি, তো আমাকে কি তোমরা তোমাদের সাথে দলে নিবে? আরোহী, কেন, তোমার তো বান্ধবীরা আছেই, তো আমাদের দলে কেন আছো? আমি, আচ্ছা ঠিক আছে, ও যখন আসতে চাচ্ছে ঠিক আছে, তুমি আমাদের সাথে আড্ডা দিতে পারো। রুহি, ধন্যবাদ তোমাদের। তারপর থেকে রুহি এর কারোর সাথে বাজে আচরণ করেনি। এখন আমি আর রুহি খুব ভালো বন্ধু, কিন্তু কিছুদিন থেকে রুহি আমাকে সবসময় শাসন করে আর চোখে চোখে রাখতে কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না, এমনকি আমাদের ফ্রেন্ডের মধ্যে মায়া, নীলিমা, আরোহী, নুসরাত, কাউকে আমার পাশে থাকতে দেয় না।
আমার বাড়ির কোথায় খুব মনে পড়তেছিল, তো আমি বাড়ি চলে যাই আঙ্কেল আর আন্টিকে বলে রুহি জানে না ওর কাজিনের জন্মদিনে পার্টিতে গেছে। আমি সালাম দিয়ে আম্মু কেমন আছো? আম্মু, তোকে না দেখে ভালো থাকি, কিন্তু এখন তুই এসেছিস এখন ভালো আছি। আমি এখন এখানেই দাঁড়িয়ে থাকতে হবে নাকি ভেতরে ঢুকতে বলবে? আম্মু, আয় বাবা ভেতরে আয়। আমি আম্মু আব্বু কই? আম্মু, তোর আব্বু তো অফিসে। ও হ্যাঁ, তোর নানি ফোন করেছিল, বললো তোকে দেখতে চায়, তুই অনেক দিন হলো যাস তাই। আমি ঠিক আছে, বিকালেই চলে যাব তাহলে। আম্মু, কেন এই তো আর এত তাড়াতাড়ি কেন যাবি? আমি আরে আম্মু, আমার ছুটি বেশি দিন নাই, তাই একটু ঘুরে আসি। আম্মু ঠিক আছে। আর ওইদিকে রুহি বাসায় ফিরে আমাকে খুঁজছে কিন্তু পেল না, তাই আন্টিকে বলল। রুহি, আম্মু শান্ত কোথায়? রুহির আম্মু, ও তো চলে গেছে, মজা করে। রুহি চলে গেছে মানে? রুহির আম্মু, হ্যাঁ, ও তো ওর বাসায় চলে গেছে আর এখানে থাকবে না। রুহি কান্না করতে করতে রুমে চলে গেল। রুহি মনে মনে, একজনকে ভালোবেসেছিলাম, সে আমার সাথে বেইমানি করলো, আর তারপরেও সব ভুলে যখন একজনকে ভালোবাসলাম কিন্তু ওকে ভালোবাসি বলার আগেই হারিয়ে গেল। এসব ভাবছে আর কান্না করছে। রুহি মনে মনে, না শান্ত আমাকে এভাবে ছেড়ে যেতে পারে না, আমি যাব ওর কাছে। তখন রুহি মায়াকে ফোন দেয়। মায়া, হ্যালো রুহি বল। এখন রুহির সাথে সবার ভালো বন্ধুত্ব হয়েছে। রুহি, হ্যালো মায়া, তুই কি শান্তর বাসা জানিস? মায়া, ও বলছিল ওর বাসা ময়মনসিংহ জেলায়, কিন্তু ময়মনসিংহ জেলায় কোথায় তা আমি জানি না। রুহি, বাকি বন্ধুদের মধ্যে কেউ জানে? মায়া, মনে হয় না, একটা কাজ করলেই তো হয়। রুহি, কি কাজ? মায়া, তুই তোর আব্বুকে জিজ্ঞেস কর, তাই তো হয়, যেহেতু শান্ত তোর আব্বুর বন্ধুর ছেলে, তোর আব্বু হয়তো জানতে পারে। রুহি, হ্যাঁ ঠিক বলছিস। মায়া, কিন্তু তুই শান্ত বাসার ঠিকানা নিয়ে কি করবি? রুহি, পরে বলবো, বাই বাই। মায়া, ওকে বাই। তারপর রুহি ওর নিচে গিয়ে ওর আম্মুকে জিজ্ঞেস করে। রুহি, আম্মু আব্বু কোথায়? রুহির আম্মু, তোর আব্বু তো অফিসে আছে কেন? রুহি, আমি আব্বুর সাথে দেখা করতে গেলাম। রুহির আম্মু, আরে শোন। কথা শেষ করার আগেই রুহি ওর আব্বুর অফিসে রওনা দেয়। অফিসে যাওয়ার পর অফিসের ম্যানেজার, স্যার রুহি ম্যাম এসেছে। রুহির আব্বু মনে মনে, কি ব্যাপার রুহি আজ অফিসে, কারণ কি? ঠিক ওকে আসতে বলো। ম্যানেজার চলে গেল, কিছুক্ষণ পর রুহি আসলো এসে। রুহি, আব্বু শান্ত বাসার ঠিকানা জানো? রুহির আব্বু, হ্যাঁ জানি, কেন? রুহি, বলো বলো তাড়াতাড়ি বলো। রুহির আব্বু, হুম আগে বলো কেন? রুহি, তুমি বলবে রেগে। রুহির আব্বু, একটি কাগজে ঠিকানা লিখে দিল, এই নাও শান্তর বাসার ঠিকানা। রুহি ঠিকানা নিয়ে চলে গেল। রুহির আব্বু পেছনে থেকে অনেকটা ডাকলো কিন্তু শোনেনি। রুহি নিচে এসে গাড়ি নিয়ে শান্তর বাড়ির দিকে রওনা দিল। আর এই দিকে বিকাল হতে চললো, তাই নানুর বাড়ির দিকে রওনা দিলাম। আম্মু, সাবধানে যা, ওখানে গিয়ে আমাকে ফোন করবি। আমি আচ্ছা গেলাম, বাই। আম্মু, হুম আল্লাহ হাফেজ। আমি আল্লাহ হাফেজ। আমি গাড়ি নিয়ে চললাম আমার নানুর বাসা, আমার বাসা থেকে পাটকি মির মতো, তাই বাইক নিয়ে রওনা দিলাম। প্রায় 1 ঘন্টা পর নানুর বাড়ি আসলাম। বাড়িতে দরজা ধাক্কা দিলাম, নানু এসে। আমি আসসালামু আলাইকুম, কেমন আছো ডার্লিং? নানু, ওয়ালাইকুম সালাম, এতদিন পর তোর এই ডার্লিং এর কথা মনে পড়লো। আমি মনে পড়লো, তাই তো চলে আসলাম। নানু, আয় বাবা ভেতরে আয়। আমি ভেতরে গেলাম। আমি নানু, মামা মামি রাইসা ওরা কয়? নানু, তোর মামা অফিসে আর তোর মামি রান্না করছে, তুই আসবি বলে, আর রাইসা দেখ ওপরে বসে আছে। কিছু কথা বলে রাখি, আমার একটা মামা মামার কোনো ছেলে নেই, একটা মেয়ে নাম রাইসা, আমার থেকে 2 বছরের ছোট, এবার ও ইন্টারমিডিয়েটের 1 বর্ষ, আর মামা মামি আমাকে তার ছেলে মনে করে। আমি মামির কাছে গেলাম, তখন মামি রান্না করছে পেছনে থেকে। আমি মামি কেমন আছো? মামি নিশ্চুপ। আমি মামি আমি শান্ত।
মামি, কে শান্ত? আমি কোনো শান্তকে চিনি না। আমি, আরে রাগ করছো কেন? এতদিন আমি পড়াশোনার জন্য আসতে পারি নাই। মামি, জানি জানি এখন আর আমাদের আপন মনে করো তাই তো। আমি, আরে না মামি, সত্যি পড়াশোনার জন্য আসতে পারি নাই। মামি, আচ্ছা যাও, অনেক দূর থেকে এসেছো, ক্লান্ত হয়ে গেছো, যাও বিশ্রাম নাও। আমি, ঠিক আছে। এখানে আমার ঠিক করা আছে যতবার আছি ওই থাকি। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুম দিলাম। আর ওই দিকে রুহি সোজা আমাদের বাড়ি চলে গেছে তখন। আব্বু, ছেলেটা আজকে আসলো আর তুমি তোমার মার বাড়ি পাঠিয়ে দিলে। আম্মু, আরে ওর নানু ফোন করে ওকে দেখতে চেয়েছিল আর ও বেশি ছুটি নিয়ে আছে নাই, তাই যেতে দিলাম। এর মধ্যে দরজায় কে যেন ঠক ঠক বাড়ি দিচ্ছে। আব্বু, দেখতো কে এসেছে। আম্মু, দেখছি। দরজা খুলে দেখে একটি মেয়ে, মানে রুহি। আম্মু, কিছু বলবা মা? রুহি, এটা কি শান্তর বাসা? আম্মু, হ্যাঁ, কিন্তু তুমি কে? তোমাকে ঠিক চিনলাম না। রুহি, আমি রুহি, শান্তর বন্ধু। আম্মু, ও তো ভেতরে এসো। ভেতরে গিয়ে। আব্বু, আরে একে। আম্মু, বলল শান্তর বন্ধু। রুহি এদিক ওদিক তাকিয়ে আমাকে খুঁজছে। আব্বু, মা তোমার নাম কি আর তোমার বাবার নাম কি? রুহি, আমার নাম রুহি আর বাবার নাম রায়হান। আব্বু, তুমি কি আমার বন্ধু রায়হানের মেয়ে? রুহি, জি, কিন্তু শান্ত কই? আম্মু, শান্ত তো ওর নানু বাড়ি গেছে। রুহি, কি, ওর নানু বাড়ি কোথায়? আম্মু, এই তো এখান থেকে পাতকি হবে। রুহি, ওর নানু বাড়ির ঠিকানা দিন প্লিজ। আম্মু, ঠিক আছে, এই ঠিকানা। রুহি ঠিকানা নিয়ে গাড়ি চালিয়ে বাড়ি থেকে চলে গেল। তখন আব্বুর ফোন তার বন্ধু রায়হান আঙ্কেল ফোন করে। আব্বু, কিরে, তোর মেয়ে হঠাৎ এখানে আসলো কেন? আঙ্কেল, আরে শান্ত কয়েকদিনের জন্য তোদের কাছে গেছে আর ওর আম্মু মজা করে বলেছে যে শান্ত চলে গেছে আর আসবে না, তাই ও সোজা তোর কাছে চলে গেল। আব্বু, যা ভালোই হলো, তোর মেয়েকে আর ওখানে গিয়ে দেখতে হলো না, এখানেই দেখে নিয়েছি তো। বল, পাকা কথা কবে বলবি? আঙ্কেল, এই তো সামনে কয়েকদিনের মধ্যে। আচ্ছা রাখলাম, একটা মিটিংয়ে যেতে হবে। আব্বু, আচ্ছা ঠিক আছে, বাই। ফোন কেটে দিল। আম্মু, কিসের পাকা কথা? আব্বু, একটু আগে যে মেয়ে এসেছিল সে তোমার ছেলের বউ। ওর আর শান্ত বিয়ে ঠিক করেছিলাম, এই জন্য ওকে পড়াশোনার বাহানায় ঢাকা পাঠানো হয়েছে। কেন, তোমার মেয়েটিকে পছন্দ হয় নাই? আম্মু, পছন্দ আর বলতে অনেক হয়েছে। আব্বু, ঠিক আছে, তুমি শান্তকে ফোন করে হলে দাও যে রুহি ওর নানুর বাসায় যাচ্ছে। আম্মু, আচ্ছা ঠিক আছে। আমি ঘুমিয়েছিলাম তখন আম্মু ফোন আমার আর রুহির বিয়ে কথা আর বলল রুহি এখানে আসছে। আমি আম্মুর সাথে কথা বলছি তখন রাইসা আসলো এসে। রাইসা, ভাইয়া কেমন আছো? আমি, এই তো ভালো, তুমি কেমন আছো? রাইসা, আগে ভালো ছিলাম না, কিন্তু এখন তুমি এসেছো তাই অনেক ভালো আছি। আমি, ও তা তো ভালো, আসলে পড়াশোনার জন্য আসা হয় না। রাইসা, আচ্ছা, ঘরে বসে কি করবে? বিকালবেলা চলো বাইরে থেকে ঘুরে আসি। আমি, আচ্ছা চলো। আমি আর রাইসা এসে এসে। মামি, কিরে, কোথায় যাচ্ছিস তোরা? রাইসা, এই তো ভাইয়ার সাথে বাইরে ঘুরতে যাচ্ছি। নানু, আরে বৌমা যেতে দাও, অনেকদিন পর শান্ত এসেছে, একটু ঘুরে আসুক। মামি, আচ্ছা মা, কিন্তু তাড়াতাড়ি ফিরবি, দেরি না হয়। আমি, আচ্ছা মামি, তুমি চিন্তা করো না। আমরা বাইরে এসে রাইসা বলল পার্কে যাবে, তাই পার্কে গেলাম। রাইসা, ভাইয়া ফুচকা, চলো ফুচকা খাবো। আমি, ওসব ভালো না, খেতে হয় না। রাইসা, না 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 না, আমি তো খাবো। রাইসা উঠে ফুচকার দোকানে চলে গেল এবং ফুচকা অর্ডার দিয়ে ফুচকা খাচ্ছে। আমি পাশে দাঁড়িয়ে আছি, হঠাৎ কে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো পুরো অবাক। আমি, এই কে আপনি? আমাকে জড়িয়ে ধরলেন কেন? মেয়েটি নিশ্চুপ। রাইসা, আরে আপনি না, কাউকে এভাবে জড়িয়ে ধরলেন কেন? ছাড়েন বলছি। মেয়েটি, আপনার তাতে কি? আপনার কেউ? রাইসা, ও আমার কলিজা, আপনি ছাড়েন বলছি। আমি মেয়েটিকে জোর করে ছাড়িয়ে, আমি তো অবাক।
আমি মনে মনে, আরে এত রুহিও চলে এসেছে, হোম একটু মজা নেওয়া যাক। রুহি, কলিজা মানে? রাইসা, কলিজা মানে ও আমার জান, আপনার তাতে কি? রুহি আবার আমাকে জড়িয়ে ধরে। রুহি, না না না, ও কাউর কলিজা, ও শুধু আমার, আর করো না। কান্না করে। আমি ওকে ছাড়িয়ে। আমি, কি করছো রুহি? এর কয়েকটা দিন পর আমার আর ওর বিয়ে হবে, আর তুমি এখানে আমাকে ওর সামনে জড়িয়ে ধরলে। আমার কথা শুনে রাইসা আমার চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি ইশারায় চুপ থাকতে বললাম, আর ও আমার ইশারা বুঝতে পেরে। রাইসা, এই আপনি আমার বরকে এভাবে জড়িয়ে ধরতে পারে না। আমি মনে মনে, বাহ, বললে কি অভিনয়, বাগজি বাংলার অভিনেত্রীর মনে হচ্ছে। রুহি, বর ও কাউর বর না, ও আমার বর, আপনি ওর দূরে যান। রুহি রাইসাকে দূরে সরিয়ে দিল আমার কাছে থেকে, কিন্তু রাইসাও কি এর কম যায়, ও এসে আমার এক হাত জড়িয়ে ধরল। রাইসা, আমি আমার বর ছেড়ে কোথাও যাব না, চলো বাবু, আমরা বাসায় যাই। রুহি, আমি এই বিয়ে মানি না। দেখ শান্ত, আমি তোমাকে অনেক ভালোবাসা ফেলেছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কান্না করে। আমি, এখন এসব বলি কিছু হবে না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, চলো রাইসা, আমরা বাসায় যাই। আমি আর রাইসা চলে আসলাম, আর রুহি ওখানে দাঁড়িয়ে কান্না করছে। আসলো আমিও নিজের অজান্তেই রুহিকে ভালোবেসে ফেলেছি, আর এখন দেখলাম এটা ওর ভালোবাসা না, নকি আবেগ। তখন রাইসা, রাইসা, আচ্ছা ভাইয়া, ওই মেয়েটা কে? আমি, আরে ওর সাথে আমাকে ভালোবাসে, আমি বাসি, কিন্তু ও জানে না যে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তাই একটু মজা করলাম। রাইসা, ও তাই বলো, কিন্তু ভাবি সেই রকম সুন্দর। হাসতে হাসতে তখন আমার মোবাইলে আঙ্কেলের ফোন, আর আর যা বললো তা শুনে আমি অবাকের শেষ পর্যায়ে, কারণ রুহি আত্মহত্যা করার চেষ্টা করেছে। আমি, আঙ্কেল আমি এখনই আসছি, আপনি কোনো চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। আঙ্কেল, তুমি তাড়াতাড়ি আছো, বাবা ওকে ডাক্তার একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখে গেল, তুমি তাড়াতাড়ি এসো। কান্না করতে। আমি, ঠিক আছে আঙ্কেল, রাখছি, বাই। রাইসা, কে ফোন করেছিল, আর তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আমি, রুহির আব্বু ফোন করেছিল, বলল রুহি নাকি সুইসাইড করার চেষ্টা করছে। রাইসা, এই সব আমার জন্য হয়েছে, মজা করতে গিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছি। কান্না করার ভাব করে। আমি, আরে এতে তোর কোনো দোষ নেই। আচ্ছা এখন এখান থেকে সোজা রুহির বাসায় যাব, তুই মামি আর নানুকে জানিয়ে দিস। রাইসা, ঠিক আছে, সাবধানে থেকো, বাই। আমি ওখানে বাস স্ট্যান্ডে গিয়ে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এর মধ্যে আম্মু ফোন করছিল রুহির ব্যাপারে। আমি, আম্মু তুমি আব্বুকে নিয়ে ওখানে এসো, তারপর সব বলবো। আম্মু, কেন এখন বলতে, তোর সমস্যা নাকি? আমি, এখন ফোনে এইসব বলা যাবে না, তোমরা আঙ্কেলের বাসায় যাও, তারপর সব বলবো, এখন রাখছি, বাই। আমি প্রায় আধা ঘন্টা পর ঢাকা পৌঁছালাম। রিক্সার জন্য অপেক্ষা করছি, রিক্সার কোনো নাম নাই। অনেক পরে একটা রিক্সা পেলাম, নিয়ে সোজা আঙ্কেলের বাসায়। এখানে দেখি আম্মু আব্বুও চলে এসেছে। তখন আমাকে দেখে আব্বু, আব্বু, তোর নানু বাড়ি কি এমন হলো যে মেয়েটা এমন একটা কাজ করলো? আমি আব্বুকে সব বললাম, সাথে সাথে আমার গালে ঠাস, গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আব্বু, সব ক্ষেত্রে মজা চলে না, এই মেয়েটা তোকে ভালোবাসে। এই জন্য যখন ওর আম্মু বলল যে তুই এখানে আর থাকবি, তখন ও তোর বাসায়, মানে তোকে নিজের মনের কথা বলতে গেল, বাসায় না পেয়ে তোর নানু বাড়ি গেল। আর তুই ওর সাথে এমন একটা মজা করলি। শোন, কাউকে ভালো না বাসলে তার ভালোবাসা নয় মজা খেলা করবে না, কারণ সে তার ভালোবাসার মানুষটিকে হারানোর ভয় করে। একটু থেমে, এখন যদি মেয়েটা সত্যি কোনো বড় দুর্ঘটনা করতো? আমি, আব্বু আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি। আঙ্কেল, এই হয়েছে যা হবার, এখন আর শান্তকে বকে কোনো ভাব নাই, আর ও তো ওর ভুল বুঝতে পেরেছে। আব্বু, ঠিক আছে, এই শান্ত, তুই এখন মেয়েটাকে আবার আগের মতো সুস্থ করে তুলবি, এখন যা। আম্মু, কিরে, কানে কথা যায় নাই যা, তোর আব্বু কি বললো? আমি, কোন যাচ্ছি? আমি রুহির রুমে এসে দেখি আন্টি রুহির পাশে বসে রুহির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর রুহি আর আমি ঘুমাচ্ছে। আমাকে ভেতরে আসতে দেখে আন্টি বাইরে চলে গেল। আমি গিয়ে রুহির পাশে বসলাম, আর ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। হাত বলাতে বলাতে কখন ঘুমিয়ে পড়ছি নিজে জানি না। ঘুমে মনে হলো কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি হঠাৎ উঠে পড়ি, তা দেখে রুহি বলে,
রুহি, কি হলো, তুমি উঠে পড়লে কেন? তুমি আমার কোলে মাথা রাখো, আমি তোমার মাথায় হতো বুলিয়ে দিচ্ছি। আমি কোনো কথা না বলে রুহির কোলে মাথা রাখলাম। রুহি আমার চল নিয়ে নাড়াচাড়া করছে তখন। রুহি, তুমি এইভাবে সারা জীবন তোমার মাথা আমার কোলে রাখাতে দিবে? আমি, আমি সারা জীবন তোমার পাশে আছি এবং থাকবো। রুহি, তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার মাথা জড়িয়ে ধরে। আমি, আমিও তোমাকে ভালোবাসি। কিছুক্ষণ নীরবতা রইল, তারপর রুহি, একটা কথা রাখবে? আমি, বলো। রুহি, আমকে এখন বিয়ে করবে? আমি রুহির কোল থেকে মাথা উঠিয়ে, আমি, এখন না মানে পরে করলে হয় না? রুহি, হ্যাঁ, কেন, কোনো সমস্যা? আমি, না মানে এখন আমি বিয়ে করতে চাচ্ছি না। রুহি, তুই বিয়ে করতে চাচ্ছিস না নাকি আমাকে বিয়ে করবি না? আমি, না মানে। রুহি, কোনো মানে টানে নাই, তোকে এখন আমাকে বিয়ে করতে হবে। আব্বু, আব্বু। আঙ্কেল বাইরে থেকে, বল মা, কি হয়েছে? রুহি, আমি এখনই শান্তকে বিয়ে করব, তোমরা সব রেডি করো। আমি, আঙ্কেল আমি এখন বিয়ে করব না। আমার কথা শেষ না হতেই রুহি কাচের গ্লাসটা ঢিল দিয়ে ফেলে দিল। আমি, না আঙ্কেল, মানে আমি এখনই বিয়ে করব, আপনি কাজে দেখেন। আমার আব্বু আম্মু আর কোনো অসুবিধা ছিল তাই সেই দিন আমাদের বিয়ে হয়ে গেল, আর আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। তখন রাইসা, আমার মামা মামি, নানু, রাইসা সবাই এসেছে। রাইসা, কি ভাইয়া এখানেই থাকবে নাকি ভেতরে যাবে? আমি, যাবো তো, কিন্তু কেমন লজ্জা প্লাস ভয় করছে। রাইসা, বাহ বাহ, প্রেম করার সময় লজ্জা ভয় কোনোটাই কাজ করে নাই, আর এখন ভয় যাও বলছি। রাইসা আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দিল। তখন রুহি এসে আমাকে সালাম করলো আর, রুহি, চলো নতুন জীবন শুরু করার আগে চলো আল্লাহর কাছে নতুন জীবনের জন্য দয়া করি। আমি, চলো। তারপর নামাজ পড়ে এসে রুহি আমাকে বিছানায় ফেলে দিল তখন। আমি, আরে কি করছো এটা? রুহি, কেন, বাসর রাতে যা করে তাই করবো এখন, তাই চুপ। আমি, না মানে একটু গল্প করি তার। রুহি, তুমি মেয়ে নাকি যে ভয় করছো? এখন আমি যা করবো চুপ করে থাকবে? আমি, না ও। রুহি, হি 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 হি। এই শুরু হলো, আমাদের নতুন করে শুরু করলো তো, ওদের কাজ ওদের করতে দাও, আমরা যাই চলেন। আর গল্পটা কেমন হলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে পারেন। সমাপ্ত।